আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার জারা, পর্ব সংখ্যা ৫৮। সকালবেলা ওঠা সূর্যমামা সারাদিনের ক্লান্তি শেষে হেলে পড়া বিকালে নরম রোদের তীব্র তেজ কমে কোমল উষ্ণর আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। ধীরে ধীরে সন্ধ্যা থেকে রাত হয়ে আসছে, কিন্তু বিয়েবাড়ির এত সাজসজ্জা ঝলমলে লাইটিং এর ভিড়ে সেই অন্ধকার বোঝা মুশকিল। বাড়ির উঠানে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। পুরো উঠান জুড়ে হলুদ আর সাদা কাপড় দিয়ে সাজানো। মৃদু বাতাসে সেই হলুদ কাপড় পাতলা কাপড়গুলো দুলছে। হলুদ সাদা কাপড়ের মাঝামাঝি তরতাজা গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা। তরতাজা ফুলের সুবাসে বিয়ে 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 গন্ধ লেগে আছে যেন। মেয়েরা সবাই হলুদ পোশাকে সাজিয়েছে নিজেদের, কেউ শাড়ি তো কেউ লেহেঙ্গা। আর ছেলেরা মেরুন মেরুন পাঞ্জাবিতে মেরুন কাতান ফেব্রিকের হালকা চকচকে ফিনিশটা পুরো পাঞ্জাবিতে আলাদা একটা লাক্সারি লেভেল নিয়ে গেছে। আর বর বউয়ের জন্য গোল্ডেন কালারের শাড়ি পাঞ্জাবি। মিমকে গোল্ডেন শাড়িতে মোহময়ী লাগছে। হাতে গলায় তাজা গোলাপ আর গাঁদা ফুলের সংমিশ্রণে মালা, মাথায় পড়া গোল্ডেন বউ ওড়না তাকে দিচ্ছে এক পরিপূর্ণ নববধূর রূপ। আর শ্যামবর্ণ মায়াবী মুখভরা হাসিতে চারপাশ ঝলমল করছে যেন। পার্থ স্টেজের সামনে দাঁড়িয়ে মিমের হাসিমাখা মুখটা ক্যামেরাবন্দি করে নিচ্ছে। শুধু কি মিমের পাশে বসা নতুন বর আরশের শরীরে গোল্ডেন রঙের পাঞ্জাবি, হালকা কাজ করা সূক্ষ্ম নকশা আরশের লুককে আরো অভিজাত করে তুলছে। আরশ মিম দুজনই স্টেজে বসে হাসি মুখে একটার পর একটা কাপল পিক ওঠাচ্ছে। আর তাদের ক্যামেরাম্যান স্বয়ং পার্থর মুখ দেখে হৃদয়ের ঝড় বোঝা মুশকিল। মুখে লেগে আছে হাসি, তার হাসিতে লেগে আছে বেস্ট ফ্রেন্ডকে সুখে দেখার আনন্দ। আহিন আলভি দুজনই স্টেজের পাশে চেয়ারে বসে ফোন স্ক্রল করছিল। আলভির কিছু একটা মনে পড়তেই ফোন পকেটে ভরে আশপাশে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণ ভিড়ের মধ্যে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কিছু খুঁজে পেয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল। এক নজর আহিনকে দেখে নিয়ে বসা থেকে উঠতে নিতেই আহিন ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করলো, কই যাস? আসছি। আহিন আর কিছুই বলল না, পুনরায় ফোন স্ক্রল করায় মনোযোগী হয়ে গেল। আলভি স্টেজের ওপর গায়ে হলুদের সাজানো ডালা থেকে কাঁচা হলুদ বাটা হাতের মুঠোয় নিল। মুখে লেগে আছে দুষ্টুমির হাসি। হলুদ নিয়ে স্টেজ থেকে দূরে দাঁড়িয়ে হলুদ লেহেঙ্গা পরিহিত এক মেয়ের দিকে এগোতে লাগলো। মেয়েটা তার ফোনে নানা রকম রং ঢং করে পিক উঠাচ্ছে। ছেড়ে দেওয়ার চুলের জন্য মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আলভি পেছন থেকে ঠিকই ঠাউর করে নিয়েছে মেয়েটা কে হতে পারে। আলভি বাঁকা হেসে পেছন থেকে মেয়েটার গালে হলুদ মাখিয়ে বলল, হাই কিউটি। মেয়েটা বিরক্ত মুখে ফোনে ক্যামেরায় হলুদ মাখা ফেস দেখতে দেখতে পেছনে ফিরে সামনে ব্যক্তিকে না দেখে কিছুটা উচ্চস্বরে বলল, আপনি? আরে শালা, কিউটি দেখি এখনো আমাকে মনে রেখেছে। সারা রাত কি আমাকে নিয়ে ভাবছিলে নাকি? মেয়েটা ভ্রুকুচকে ফোন থেকে চোখ তুলে তাকালো। সঙ্গে সঙ্গে আলভি বুকে হাত দিয়ে বলল, উফ বিয়ান, আপনাকে যা লাগছে না। মেয়েটা এবার হাতে হাত ভাঁজ করে ঠোঁট বাঁকা করে আলভিকে উপর নিচ পরক করে বলতে লাগলো, ফ্লার্ট করছেন? আলভি এবার থতমত খেয়ে বলল, গতরাতের নূরফিহা আর আজকের নূরফিহাকে সম্পূর্ণ ভিন্ন লাগছে। গতরাতের মেয়েটা কেমন ভীতু টাইপের, আর আজকের নূরফিহার মধ্যে কেমন তেজ দেখা যাচ্ছে। আলভি আশ্চর্য মুখে বলে উঠল, হোয়াট? ফ্লার্টার আমি তো ভেবেছিলাম ভালো কথা বলছি কিউটি। মেয়েটা আলভির টেনে টেনে কথার চোখ রাঙিয়ে দাঁত কিরমির করে তাকালো। আলভি মেয়েটার আর একটু কাছে এসে ফিস ফিস করে বলল, তুমি যদি চাও তাহলে থেমে যাই, কিন্তু আমার মনে হচ্ছে তোমার আপত্তি নেই।
মেয়েটা আলভির দিকে আঙুল তাক করে রাগে গলায় বলল, দেখুন, আপনি আমার আপনি আপনার লিমিট ক্রস করবেন না। আলভি মেয়েটাকে রেগে যেতে দেখে হেসে উঠল। পুনরায় সিরিয়াস গলায় বলল, সরি সরি, নট ফ্ল্যাট, কিডিং ইয়ার, আমি জাস্ট ফ্রেন্ডলি হচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করো? মেয়েটার মুখে এবার দুষ্টুমি খেলে গেল। মেয়েটা ইনোসেন্ট ফেস করে হাত দিয়ে ইশারা করে আলভির মুখের কাছে মুখ আনলো। আলভি এতে মহা খুশি। মেয়েটা ইনোসেন্ট মুখে আলভির মতো ফিসফিস করে বলল, না, আমি তো ফেয়ার লাভলি ইউজ করি। আলভি প্রথমে খুশি হলো, এবার ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। হতবিহ্বল মুখে তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মেয়েটার মুখে সেই দুষ্টু হাসি। না, হ্যাঁ। আলভি কিছুক্ষণ অবাক হয়ে মেয়েটার দুষ্টুমিতে খেলে যাওয়া মুখটা পরখ করে মেয়েটার চালাকে বুঝতে পেরে হালকা হেসে স্বাভাবিক হলো। নিজের ফোনটা দেখিয়ে বলল, নট ব্যাড কিউটি, আমি আসলে জানতে চাচ্ছিলাম তুমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইউজ করো কিনা। আই মিন, তোমার কন্ট্যাক্ট নাম্বার কি পাওয়া যাবে? মেয়েটা ঠোঁট উল্টে অ্যাটিটিউড নিয়ে বলল, সরি ব্রাদার, আমি অচেনা কাউকে আমার নাম্বার দেই না। আলভি হেসে বলল, আরে কিউটি, এত পরপর ভাবো কেন? নাম্বারটা পেলে তোমার খোঁজ খবর রাখতাম। কথা বলতে বলতে ধীরে ধীরে তোমার মনটা জিতে নিতাম। এনিওয়ে, আমি কিন্তু একটু একটু করে তোমার মনে জায়গা করে নিচ্ছি। মেয়েটা ভ্রু তুলে হালকা হাসলো। ওহ, তাই নাকি? কিন্তু সমস্যা হলো আমার মনে এত জায়গা নেই মিস্টার। মানে? মেয়েটা হালকা হেসে বলল, মানে আমার মনে জায়গা পেতে হলে একটা লম্বা ওয়েটিং লিস্ট পার হতে হবে। আপনি এখনো লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন। তাহলে কি আমি লাইনে দাঁড়িয়ে যাব? বলা তো যায় না, একদিন হয়তো ওই ওয়েটিং লিস্ট পেরিয়ে পার্মানেন্ট জায়গা করে নেব। তবে আশা করি কিউটির মনে ভিআইপি উপায়ে কোনো শর্টকাট রাস্তা আছে। না থাকলেও ব্যাপার না, আমি কিন্তু শর্টকাট রাস্তা খুঁজে নিতে পারি। মেয়েটা এবার আলভির চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি বলুন তো মিস্টার, মনে জায়গা করে নিতে তো সবাই পারি, কিন্তু হৃদয়ে কয়জনেই বা থাকে? আলভির কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে সোজা হয়ে হাতে হাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কেন কিউটি, তোমার হৃদয় বুঝি খুব ভিআইপি? হ্যাঁ, ভিআইপি। আর ভিআইপি জায়গা পেতে হলে একটু স্পেশাল হতে হয়। আপনি এখনো সেই লেভেলে যাননি মিস্টার। কি ব্যাপার কিউটি, গতকাল আর আজকে তোমার মধ্যে চেঞ্জ লাগছে। চোখের সেই ভীতু ভাবটা হঠাৎ এত তেজে ভরে গেল কিভাবে? মেয়েটা নিজের গাল থেকে আলভির লাগিয়ে দেওয়া হলুদ নিয়ে বাঁকা হাসি মুখে রেখে আলভির গালে হলুদ ছুঁয়ে দিয়ে বলল, কারণ আই অ্যাম নূরপিয়া, নট নূরফিহা। আলভি নূরপ্রিয়ার কথায় হাসতে হাসতে অবিশ্বাস্য কণ্ঠে তাচ্ছিল্য করে বলে উঠল, হোয়াট আর ইউ কিডিং কিউটি? নূরপ্রিয়া বলল, আই অ্যাম নট কিডিং, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আই অ্যাম নূরপ্রিয়া। আর এই যে, নূরফিয়ার হাত দিয়ে আলভির পেছনে ইশারা করে দেখিয়ে বলল, লেহেঙ্গা পরা মেয়েটাকে দেখছেন? ও আমার যমজ বোন নূরফিহা। আলভি পেছনে তাকিয়ে শকড হলো যেন। ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব? এতটা মিল? নো, ও নো, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছি। নূরফিয়া তাদের দিকেই আসছিল। আলভি নূরফিয়াকে আসতে দেখে এক নজর নূরপ্রিয়ার দিকে তাকিয়ে জায়গা থেকে দ্রুত প্রস্থান করলো। বলতে গেলে এক প্রকার পালিয়ে গেল। নূরফিয়া আলভিকে তাড়াহুড়ো করে চলে যেতে দেখে অবাক হলো। সে নূরপ্রিয়ার দিকে তাকিয়ে জানতে চাইল, কি রে, উনি এভাবে পালিয়ে গেল কেন? নূরপ্রিয়ার মুখে হাসি। নূরফিয়াকে এক নজর দেখে বলল, আর বলিস না, আইটেমটা তোকে ভেবে ফ্লার্ট করতে এসেছিল। বাই দ্য ওয়ে, আইটেমটা কে রে? নূরফিয়া বিরক্ত মুখে বলল, তোর মুখের ভাষা কি চেঞ্জ হবে না? আরে বাদ দে, বল না কে রে, ভালো লাগছে বাডারে। নূরফিয়া হতাশার নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, তারা দুই বোন, যমজ। নূরফিয়া বড় আর নূরপ্রিয়া মাত্র 3 মিনিটের ছোট। যমজ হলেও তাদের দুজনের আচরণ, চালচলন সবকিছু আলাদা। দুজন যেন চরিত্র। নূরফিয়া একটু লাজুক, ভীতু।
লাজুক ভীতু, কথা বলে কম। আর নূরপ্রিয়া চঞ্চল, দুষ্টু, এবং হাসিখুশি এক মেয়ে। নূরফিয়া বাড়িতে থেকে পড়াশোনা করে আর নূরপ্রিয়া পড়াশোনার জন্য বাইরে থাকে। বিয়ে উপলক্ষে গতরাতে বাড়ি ফিরেছে সে। নূরফিয়াকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে তার কাঁধে হাত রেখে বলল, কিরে বল, কে এই আইটেমটা? মিষ্টি ভাবির কাজিনের ফ্রেন্ডের ছোট ভাই। সম্পর্কে আমাদের বিয়াইসাব হয়। নামটা সম্ভবত আলভি। স্টাডি করতে কানাডায় থাকে। গতরাতে কাউকে না জানিয়ে কানাডা থেকে বাংলাদেশে এসে সবাইকে সারপ্রাইজ দিয়েছে। আর সে তোর মতোই ফ্লার্টি মাস্টার। আসার পর থেকে আমার সাথে ফ্লার্ট করেছে। আজ আমাকে ভেবে তোকে আর কিছু। নূরফে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামল। নূরপ্রিয়ার মুখে হাসি, দুহাতে তালি মেরে বলে উঠল, আরে ব্যাস, ক্যা বাত হে, পারফেক্ট জুটি। যা ফিস, এই আলভি বেডায় তোর জিজু। যা ফিস, এই আলভি বেটা তোর জিজু। নূরফে একটু ক্ষিপ্ত কণ্ঠে বলল, আম্মু যদি জানতে পারে এই বয়সে পড়াশোনার নাম করে প্রেম করে বেড়াস, তাহলে তো পড়াশোনা বন্ধ, ডাইরেক্ট বিয়ে দিয়ে দেবে দেখিস। নূরফিয়ার গলা জড়িয়ে আবদারের স্বরে বলল, আরে তুই আসিস না, বরাবরের মতো আম্মুকে ম্যানেজ করে নিবি। আরে তুই আসিস না, বরাবরের মতো আম্মুকে ম্যানেজ করে নিবি। হ্যাঁ, প্রতিবার কিছু না কিছু ঝামেলা করবি, আর তোকে বকা থেকে রক্ষা করার দায়িত্ব তো আমার, তাই না? এভাবে বলছিস কেন? তুই আমার বড় আপু না? আম্মুর বকার হাত থেকে ছোট বোনকে বাঁচানোর দায়িত্ব তো তোর। নূরফিয়া ভ্রুকুচকে বলল, এখন মনে পড়েছে আমি তোর বড়। কেন, অন্য সময় তো বড় বোন বলে একটু সম্মান দেস না? বিপদের বেলায় বড় আপু, তাই না? নূরপ্রিয়া এবার নূরফিয়ার গলা ছেড়ে দিয়ে নাটকীয় ভঙ্গিমায় হাত নড়ে চড়ে বলতে লাগলো, তোর কথা শুনে মির্জা গালিবের মতো আমার চিৎকার করিয়া বলিতে ইচ্ছা করছে, হে বনু, তুমি আমার বড় বোন হয়েছ, আমার আবার সম্মানও চাও। হে বনু, তুমি আমার বড় বোন হয়েছ, আবার সম্মানও চাও। তুমি বড়ই নাদান বনু। একই চেহারা নিয়ে জন্ম নিয়েছ, আবার সম্মানের সাথে সাথে বড় বোন হিসাবে মর্যাদাও চাও। হ্যাঁ। নূরফিয়া কথাগুলো বলে শব্দ করে হেসে উঠল। নূরফিয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলল, তুই আর ভালো হবি না, চল এইদিকে। দোস্ত, আমি শেষ। আলভি চেয়ারে বসে হাঁপাতে লাগলো। আহিন আলভির কথা শুনে ফোন পকেটে গুজতে গুজতে ভ্রুকুচকে বলল, শেষ মানে শেষ মানে শেষ। আলভি পুনরায় একই কথায় আহিন বিরক্ত মুখে বলল, কেন, তোকে কবরে দিয়ে আসতে হবে? আমি হার্ট অ্যাটাক করবো দোস্ত। এক ইউরোপি, দুই ক্রাশ, একটার বহু তেজ, একদম বোম্বাই মরিচ। আর একটা, আহিন ভ্রুকুচকে বলল, আরেকটা লাজুক লতা। আহিন এবার নিজের বিরক্ত ধরে রাখতে পারল না, দাঁতে দাঁত চেপে বলল, মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করেছিস? আরে ভাই, কিছুক্ষণ পরে তুইও লাল পানি না খেয়ে মাতলামি করবি দেখিস। আলভি আহিনকে রাগে চোখে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে স্বাভাবিক হয়ে বলল, নূরফিয়া মানে তুই নূরফিয়ার সাথে ফ্লার্ট করেছিস? খবরদার আলভি, ওর আশেপাশে তুই ঘেঁষবি না। আলভি মুখের কথা কেড়ে নিয়ে আহিন আলভিকে হুমকি দিতে লাগলো। আলভি আহিনের কথায় ভ্রুকুচকে এলো, সন্ধিহান গলায় বলল, এক মিনিট। নূরফিয়ার কথা বলতেই তুই হুমকি দিচ্ছিস কেন? বাই এনি চান্স তুই কি নূরফিয়াকে লাইক করিস? আহিন আমতা আমতা করে বলল, না, আমি সে কথা কখন বললাম? বাট তুই নূরফিয়ার থেকে দূরে থাকবি, এটাই ফাইনাল। স্বীকার করছিস না? না করলে প্রবলেম নেই, বাট তুই বলে দে কোনটা তোর আর কোনটা আমার। আহিন বুঝতে পারল না আলভির কথার মানে। কি কোনটা তোর, কোনটা আমার? বুঝছিস না? বললাম নূরফিয়া তোর আর নূরপ্রিয়া আমার। বাট বুঝবো কিভাবে কোনটা নূরফিয়া আর কোনটা নূরপ্রিয়া? আহিন অবাক স্বরে, নূরপ্রিয়া বুঝলাম না, বুঝিয়ে বল। আলভি বুঝতে পারল আহিন কিছু জানে না। আলভি প্রথম থেকে সবকিছু খুলে বলল আহিনের কাছে। আহিন সব শোনার পর কিছুক্ষণ মেরে বসে থেকে হঠাৎই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রাগে গলায় বলল, তুই গতকাল নূরফিয়ার সাথে ফ্লার্ট করেছিস?
আলভি পরে আলভি পড়ে গেল মহা ঝামেলা। এই ছেলে যমজ বোনকে চিনবে কিভাবে এটা নিয়ে না ভেবে আলভিকে নিয়ে পড়ে গেল আলভিকে নিয়ে পড়ে গেল। আলভি নিজেও চেয়ার থেকে উঠে আহিনকে শান্ত করে বলতে লাগলো, দেখ ভাই, আমি তো জানতাম না তুই নুরফিয়াকে লাইক করিস। জানলে নুরফিয়ার দিকে ফিরেও তাকাতাম না, বাট এখন তো জেনে গেছি আর নুরফিয়ার দিকে তাকাবো না, তোর কসম। বাট নুরফিয়া আর নুরপ্রিয়া কোনটা এটা বুঝবো কিভাবে? আমার তো মেয়েটাকে ভালো লাগছে দোস্ত। আহিন কিছুক্ষণ ভাবলো। আলভি আহিনের ভাবুক মুখের দিকে চেয়ে আছে। এই বুঝি আহিন নিজের ভাবনা শেষ করে একটা সলিড ডিসিশন দিবে, কিন্তু আলভির ভাবনায় পানি ঢেলে আহিন বলে উঠল, নুরফিয়া আর নুরপ্রিয়া যেহেতু একরকম দেখতে আর তোর নজরও তেমন ভালো না, দেখা যাবে নুরপ্রিয়ার জায়গায় নুরপ্রিয়াকেই চোখ দিয়ে যা করার করে ফেলবি। এত রিস্ক নিতে পারবো না, তোর পছন্দ ক্যান্সেল কর। দেখ, বিয়ে বাড়িতে অনেক মেয়ে আছে, ওদের দিক ট্রাই কর, দুই একটা এমনিতেই পটে যাবে। আহিন বিরক্ত কণ্ঠে বলল, এই অফার তো আমিও তোকে দিতে পারি, আর কি সব চোখ দিয়ে যা করার করে ফেলবো আমি? আমাকে কি তোর লুচ্চা মনে হয়? লুচ্চা না হলে ফ্লার্ট করতি না। আহিনের কথায় আলভি হেসে উঠে বলল, বাদ দে না ভাই, আমি পাক্কা ভালো হয়ে যাব, তোর নুরফিয়ার কসম। আহিন চোখ রাঙিয়ে তাকালো। আলভি আর নিজেকে ধরে রাখতে পারল না। বন্ধুর কথায় হতাশা আর যুক্তি দেখিয়ে অভিযোগের সুরে বলল, তোর চোখের সামনে তোর বন্ধুর হক অন্য কেউ মেরে চলে যাবে, আর তুই বসে বসে গরুর হাড্ডি চুষবি? শালা ভাইরা ভাই। আহিন কিছুক্ষণ আলভির ক্ষিপ্ত মুখের দিকে চেয়ে থেকে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে আলভির ঘাড়ে হাত দিয়ে বলতে লাগলো, যা, বন্ধু হিসেবে তোর পাশে থাকবো, আমার শালি তোর ঘরের ঘরোয়ালি, কিন্তু ভুল করেও আমারটার দিকে তাকাবি না। আলভি মুখে এবার চওড়া হাসি দেখা গেল, তার পাশাপাশি কিছুটা টেনশন ফুটে উঠল। আলভি পুনরায় বলল, না তাকালো না তাকালে বুঝবো কিভাবে কোনটা কার? আহিন কিছুক্ষণ ভেবে বলল, নো টেনশন, নুরফিয়া শান্তশিষ্ট লাজুক মেয়ে, আমি চিনে ফেলবো, প্রবলেম নেই। বাট আমার কিউটি। আহিন একটু বিরক্ত হয়ে বলল, আমাকে বোঝা, এক দেখায় কেউ কিভাবে কারো প্রেমে পড়ে? আলভি মুচকি হেসে বলল, ইউ ইউ সরি, ইট ওয়াজ লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিছু অনুভূতি আছে যা ব্যাখ্যা করা যায় না। দুই বন্ধু প্রপোজ না করে নিজেরাই ঠিক করে নিল কে কাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেবে, অথচ একটিবারও তাদের মনে এলো না মেয়ে দুটো কি চায়। তাদের দুই বন্ধুর লাভ স্টোরি হয়তো এভাবে শুরু হলো। ধীরে ধীরে এই ভালো লাগা থেকে গভীর ভালোবাসায় রূপ নেবে। ভাগ্যের লিখন থাকলে হয়তো কোনো একদিন তাদেরও কপালে পূর্ণতা লেখা থাকবে। তাদের কিশোর কিশোরী বয়সে ভালোবাসার রঙে রঙিন হতে যাচ্ছে। যদি ভালোবাসা খাঁটি হয়ে থাকে, হাজারো ঝড় তুফান তাদের আলাদা করতে পারবে না। ভালো থাক এভাবে। ঝড় তুফান, হাসি কষ্ট, খুনসুটিতে বেড়ে ওঠা হাজারো প্রেমিক প্রেমিকা। মিমকে একে একে বড়রা সবাই হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। পাড়ার প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনরা একে একে হলুদ লাগিয়ে দিচ্ছে। বক্সে চলছে গায়ে হলুদের গান। আরশ মিমের পাশেই বসে আছে, তার চোখে যেন মিম থেকে সরছে না। আরশ মাঝে মধ্যে মিমের কানের কাছে ফিস ফিস করে কি যেন বলছে। এতে মিম কখনো লাজুক হাসি তো কখনো আরশের হাত চেপে ধরে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। আরশ মিমকে লজ্জায় ফেলে নিজেও মজা নিচ্ছে। চারপাশের হাসি ঠাট্টা গানের শব্দে মাঝে দুজনের খুনসুটি অনেকের চোখে পড়ছে, তবুও কেউ কিছু বলছে না। আরশ পুনরায় মিমকে লজ্জায় ফেলতে একটু ঝুঁকে মিমের কানের কাছে ফিস ফিস করে বলল, লজ্জায় রাঙানো মায়াবী মুখটা হলুদের আড়ালে লুকিয়ে কি লাভ? আমি কিন্তু আগেই দেখে ফেলেছি, তাও পুরোটা। মিম এবার হালকা করে আরশের হাতে চাপ দিল। চোখ রাঙিয়ে তাকালো। আরশ মুচকি হেসে আরো কাছে ঝুঁকে বলল, ইস, বিয়ের পর এই রাগটাই সবচেয়ে বেশি মিস করব। মিম অবাক কণ্ঠে ফিসফিস করে জানতে চাইলো, কেন? কারণ অকারণ। কারণ অকারণ। সব সময় অসময়ে আমার ডিপ আদরে অভ্যস্ত হতে হবে। আমি বড়ই বেসামাল। আমার বউয়ের লাজুক মুখটা আমাকে পাগল করে দেবে।
কারণ অকারণ সময় অসময় আমার এই গভীর আদরের অভ্যস্ত হতে হবে। আমি বড়ই বেসামাল, আমার বইয়ের লাজুক মুখটা আমাকে পাগল করে দেবে। ও আচ্ছা, এটা 2 বার লিখছে লেখিকা আপু, 2 বার লিখছে এটা। মিম এবার সত্যিই লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। আরসের হাতে মিমের হাতটা আর একটু শক্ত হয়ে গেল। আরস পুনরায় হেসে ফিসফিস করে বলল, একটা কথা বলি? মিম ছোট করে বলল, একদম না। আরস এবার হেসে উঠল। অন্য সময় অন্যদিকে মুখ ফেরালো। মিম যে সত্যিই বেশ লজ্জা পেয়েছে। আরস পুনরায় মিমের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, জাস্ট একটা কথা বলবো। আরসের গলায় আকুতি শোনা গেল। তবু মিম গলল না। আরসকে বারণ করে বলল, না আর একটা শব্দও না। আরে শোনো না। ইস, কথাটার মধ্যে কি ছিল মিমের জানা নেই। এখন খুব ইচ্ছে হচ্ছে আরস বলুক। আরস মিমের মনের ভাব বুঝতে পেয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, আজকে না আমার সত্যি মনে হচ্ছে এই মেয়েটাই আমার পুরো দুনিয়া হতে যাচ্ছে। মিম নিজের লাজ লজ্জা ভুলে, কেন এর আগে মনে হয়নি? আরস হেসে বলল, আগে সন্দেহ ছিল, আজ কনফার্ম হয়ে গেলাম। তা নাজ্জামাই বিয়ের পরে এভাবে সারা জীবন আমার নাতনির দিকে তাকিয়ে থাকবে তো? আরো শান্ত গলায় বলল, সারা জীবনও কম পড়ে যাবে, ওকে দেখা শেষই হবে না। আরস তখন এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। মিমের দাদির কথায় আরসের মুখের দিকে তাকালো। আরস কি উত্তর দেয় শোনার জন্য বয়স্ক দাদির মুখে দুষ্টু হাসি। তিশাদের বাড়ির পাশে দাদির বাড়ি। আরস এর আগেও দেখেছে দাদিকে। দাদি পুনরায় বললেন, এভাবে সারা জীবন আমার নাতনির দিকে তাকিয়ে থাকলে হাসপাতালে যাবে কখন? উপার্জন না করলে আমার নাতনিরে খাওয়াবে কি? আরস মুচকি হেসে বলল, ভালোবাসা খাওয়াবো। আরসের কথা শেষ হতেই আশেপাশে সবাই হো হো করে হেসে উঠল। কেউ আবার চিৎকার দিয়ে হাততালি দিয়ে উঠল। মিম লাজুক হেসে মুখ নিচু করে বলল, কিন্তু আরসের কথা বাদ সেজে আশিক বলল, প্রেমে পড়লে মাথায় উকুনও জোনাকি মনে হয়। যাক ভাই, বিয়ের পর বুঝবি বউ কি জিনিস। আশিকের কথা শেষ না হতে মায়া ভ্রু কুঁচকে জেরা করতে করতে বলল, এই বউ কি জিনিস মানে কি বোঝাতে চাইছো তুমি? আশিক হাত তুলে বলল, আমি কিছু বলিনি, আমি নির্দোষ, সব দোষ এই মুখের। পুনরায় চারপাশে হাসির রোল পড়ে গেল। মায়া রাগী স্বরে বলল, তুমি কি আমাদের বউ জাতিকে অপমান করছো? মায়া কথায় এবার মেয়েদের সিরিয়াস হতে দেখা গেল। আশিক এবার শুধু নিজের বউকে না, বন্ধুর বউ থেকে শুরু করে আশেপাশের সব ভাই ব্রাদারের বউকে ভয় পেতে শুরু করলো। আশিকের ফেস দেখে হাবিব, আনাস, আদিল, রাফি, আমান আরো সবাই মুখ চেপে হাসি আটকাতে লাগলো। আশিক হাসার চেষ্টা করে হাবিবের দিকে তাকিয়ে বলল, আরে দোস্ত বল না। আমি বউ মানে বুঝিয়েছি, বউ খুব আদরের জিনিস। বউকে দেখলে বুক প্রাণ জুড়িয়ে যায়। বউ মানে তো আমাদের পৃথিবী। আরে আমি আসল কথা তো বলতেই ভুলে গেছি, বউ আমাদের খুব যত্ন নেয়। বউ তো সব বল, তাই না? আশিকের কথায় ছেলেরা সব একসাথে বলে উঠল, ঠিক ঠিক। রাফি বলে উঠল, আশিক ব্রো, আমি তোমার সাথে একমত। বউ আমাদের আদরের জিনিস, না হলে কি আর আমরা এত ঢাকঢোল পিটিয়ে গোষ্ঠী সহকারে এই এক সুখকে ঘরে তুলি? রাফির কথায় আমান বলল, বউ যে কতটা শান্তির এটা প্রত্যেক পুরুষের কাছে পরিষ্কার। বিয়ে না করলে হয়তো আফসোস থেকে যেত, ইস বিয়ে কেন করলাম না। আর বিয়ের পর? আরিশা আমানের কথা জানতে চাইলো, বিয়ের পর কি অশান্তি? আনাস আরিশার কথায়, যাক বিয়ের পর বোনের আমার বুদ্ধি খুলেছে। এতগুলো বউ জাতির মধ্যে আমার বোনটাই বুদ্ধিমতী। মেয়েরা এবার সবাই মিলে খ্যাপাক্ত বাঘের মতো খেপে গেল। কেননা তারা এতক্ষণে বুঝতে পেরে গেছে ছেলেরা তাদের এতক্ষণ খুব যত্ন সহকারে পচাচ্ছিল। কিন্তু তাদের মধ্যে আদিল খুব মনোমুগ্ধকর চোখে হানিয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা যে যাই বলো, এই দুনিয়ায় আপন বলতে আমি শুধু আমার বউকেই বুঝি। দুঃখ কষ্ট তো সবার সাথেই শেয়ার করা যায়, কিন্তু কান্নার পর বউ যখন স্বামীকে সামলে জড়িয়ে ধরে বলবে, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো,
তোমার পাশে এই সামান্য ভরসাটুকুই পাহাড় সমান কষ্টকে হালকা করে দেয়। নতুন করে বাঁচতে ইচ্ছা করে এই একটা মেয়ের জন্য। আদিলের কথায় মেয়েদের একটু স্বাভাবিক হতে দেখা গেল। হাবিব বলে উঠল, ভাই আমার নতুন, বুঝবা বুঝবা। আদিল সম্বন্ধীর কথায় বলল। আশিক বন্ধুকে সায় জানিয়ে বলল। আদিল সম্বন্ধীর কথায় হাসল। আশিক বন্ধুকে সায় জানিয়ে বলল, আরে কার বিয়ে দেখতে হবে না, আমাদের বউ পাগল আজান তালুকদার তাকবীরের বিয়ে বলে কথা। আদিলকে ব্যঙ্গ করতে দেখে সন্ধ্যা আদিলের সাপোর্ট টানে বলে উঠল, হ্যাঁ আদিল ভাইয়া আর তাকবীর ভাইয়ার মতো হতে হলে তোমাদের আগে কাজু বাদাম খেতে হবে, তবেই না ব্রেনটা কাজে হবে। মেয়েরা সবাই শব্দ করে হেসে উঠল। ছেলেরা সবাই বেশ অপমান বোধ করলো। এবার তাকবীরের কথা উঠতেই হানিফ বলে উঠল, বাই দা ওয়ে, তাকবীর ব্রোকে দেখতে পাচ্ছি না। গতকাল মেহেদি অনুষ্ঠানে দেখা যায়নি, আজকে গায়ে হলুদেও দেখছি না। হানিফের কথায় আনাস আরাতের দিকে তাকালো। মেয়েটা এই নিয়ে সকাল থেকে মন খারাপ করে আছে। গতকাল বিকালে তাকবীর অফিসের কাজে শহরে চলে গেছে। এতদিন আদিল অফিসে থেকে সবকিছু সামলাতো, আর তাকবীর গ্রামে থেকে আদিলকে হেল্প করতো, কিন্তু বিয়ে উপলক্ষে আদিলকে পুরোপুরি ছুটি দিয়ে নিজে একা একা হাতে অফিস সামলাচ্ছে। আনাস, আহাদ তালুকদার, আদনান তালুকদার তো বিয়ে নিয়ে ব্যস্ত। তাছাড়া তাকবীর এসব আনুষ্ঠানিক বিয়ে পছন্দ করে না। তাকবীর আগেই পরিবারকে অফার দিয়েছিল বিয়েটা সিম্পল ভাবে পড়িয়ে দিতে, কিন্তু রূপালী বেগম নিজের মেয়ের বিয়ে ধুমধামই দিবেন। তাছাড়া আরুষের আম্মু আব্বুর ইচ্ছা তাদের ছেলের বিয়েটা খুব বড় করে দিবে। আরাতের মন খারাপ আরাতের মন খারাপ তাকবীরকে নিয়ে। বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, আরাত এত বছরও তাকবীরকে পরিবর্তন করতে পারেনি। সেই আগের মতো মানুষের থেকে দূরত্ব, ফ্যামিলির সাথে আড্ডা দেয় না। শুধু তাকবীরের মাঝে পরিবর্তন বলতে একটাই এসেছে, আরাতের সাথে তাকে হাসতে দেখা যায়, দুষ্টুমি করতে দেখা যায়, আরাতের পাশে বসে মন খুলে কথা বলতে দেখা যায়, আর দেখা যায় মাঝে মধ্যে আনাস, আদিল, আনহার শেখের সাথে টুকিটাকি কথা বলতে। কিন্তু আজকে আরাতের অভিযোগ, তাকবীর সব ছেলেদের মতো কেন না, সবাই তো মজা করে, সে কেন করে না। আনাস তার বুড়িকে সকাল থেকে লক্ষ্য করেছে, সবার কাছে হাসি খুশি থাকলেও মেয়েটা তাকবীরকে মিস করছে। সবার মুখে একই কৌতূহল, তাকবীর কোথায়। তাকবীরকে নিয়ে সবার জন্য এত কৌতূহল সৃষ্টি হতে দেখে আরাত সবাইকে তাজ্জব করে দিয়ে বসা থেকে উঠে বাড়ির দিকে যেতে যেতে বলল, একটা গান আছে না বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। তোমরা সবকটা পাগল, শুধুমাত্র আমার উনি ছাড়া, এজন্য সে এখানে নেই। কেউ বুঝলো না আয়াতের হঠাৎ রাগের কারণ। আনাস বোনের অভিমান দেখে হাসলো। স্বামীর ওপর অকারণে রেগেও থাকবে, আবার স্বামীর জন্য অকারণে সবাইকে রাগও দেখাবে। পরিবেশটা হঠাৎই থম মেরে গেল। আনাস পরিবেশটা স্বাভাবিক করতে আশিক হাবিবকে ইশারা দিয়ে কিছু একটা বুঝিয়ে পুনরায় আহিনকে ইশারায় করলো। আহিন আনাসের ইশারার মতো বক্সের কাছে গেল। পুনরায় ধীরে ধীরে অনুষ্ঠান বক্সে তালে তালে হাসি মজা হই হুল্লোড়ে মেতে উঠল। বক্সে বেজে উঠল, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। গানের তালে তালে সবার হাততালি, চিল্লাচিল্লি তো আছে। আলভি এবার গানের সাথে নিজেও সুর মিলিয়ে নূরপ্রিয়া দুজনের দিকে তাকিয়ে গাইতে লাগলো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। আলভি তাকানোতে নূরপ্রিয়া মাথা নিচু করে নিল, আর নূরপ্রিয়া দুষ্টু হেসে আলভির চোখের দিকে চেয়ে রইল। আলভি এখনো কনফিউজড, কোনটা কে হতে পারে। তাই দুজনের সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে নূরপ্রিয়ার দিকে
হাত বাড়িয়ে দিয়ে গান গাইতে লাগলো। ও টাঙ্গেও কি ও টাঙ্গেওয়ালি হাত ও টাঙ্গেওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো। সাথে সাথে আহিন আলভির সামনে এসে আলভির হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে আলভির জিহ্বায় কামড় দিয়ে সরি বলল। আহিন চোখ রাঙিয়ে নুরফিহার হাত ধরে নাচতে নাচতে গাইতে লাগলো। একা একা এই পথ চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তো মায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। আমি ভাই গান টান বলতে পারি না, এভাবেই বলতেছি, সরা মনে হলে আমার কিছু করার নাই। গানটা শেষ হওয়ার সাথে সাথে সাউন্ড বক্সে আরেকটা গান বেজে উঠলো। এবার ছেলেরা সবাই একসাথে দাঁড়িয়ে বক্সের তালে 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 ডান্স করছে। আনাস, আদিল, আশিক, হাবিব, রাফি, আমান, হানিফ কেউ বাদ পড়েনি, সবাই একসাথে ডান্স করতে লাগলো। याद रखना मेरा कहना, ये दिल एक दिन मिल जाने हैं, हम तेरा दीवाने हैं, हम आशिक मस्ताने हैं। ডান্স শেষ করতেই সবাই একসাথে হাততালিতে মাতিয়ে তুললো পরিবেশটা। বিয়েবাড়ির আনন্দ যেন সবাইকে মাতিয়ে তুললো। ছেলেরা ডান্স করে অনেকেই ক্লান্ত, কেউ কোথায় বসে আছে, কে কোথায় বসে পড়েছে ঠিক নেই। আয়রা আর হানিয়া দ্রুত তাদের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করলো। এত এত আনন্দের মধ্যে অন্ধকার রাস্তা ভেদ করে তাকবীরের মার্সিডিজ এসে থামলো উঠোনের একপাশে। গাড়ি থেকে ক্লান্ত শরীর নিয়ে নেমে এলো তাকবীর। এসে চারপাশে বক্সের সাউন্ড বিরক্ত হলো কিছুটা। উঠানে এক নজর চোখ বুলিয়ে শরীরে কালো কোট কুনুইয়ের ভাঁজে নিয়ে বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো। আনাস তাকবীরকে দেখতে পেয়ে কি পিছু ফিরে ডেকে উঠল, ভাইয়া। তাকবীর জায়গায় দাঁড়িয়ে গেল, কিন্তু পিছু ফিরল না। আনাস তাকবীরের দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া বুড়ি অভিমান করে রুমে চলে গেছে। তাকবীর ভ্রু কুঁচকালো, পিছনে ফিরে এক নজর সবাইকে চোখ বুলিয়ে নিল। সবার মধ্যে আরাতকে চোখে পড়ল না। তাকবীর আনাসের দিকে তাকাতেই আনাস মুচকি হেসে পুনরায় বলে উঠল, তুমি নেই অনুষ্ঠানে, এই কারণে রাগ করেছে তোমার ওপর। ভাই, আমার ছোট বোনটা কবে তুমি বলতে এত পাগল হয়ে গেল বলো তো? আনাসের কথায় আজ আর তাকবীরকে মুচকি হাসতে দেখা গেল না। গম্ভীর গলায় বলল, তোর ছোট বোন আমার 2 বাচ্চার মা, সে তো আমার বলতেই পাগল থাকবে। কথাটা বলেই তাকবীর পুনরায় চলে যেতে নিল। আনাস তাকবীরের সামনে এসে পথ আটকে বলল, ভাইয়া কি হয়েছে, টেনশন করছো কেন? তাকবীর আনাসের মুখের দিকে তাকালো। তাকবীর আনাসকে কিছু না বললেও আনাস কেমন করে যেন সবকিছু বুঝে যায়। আজকে তাকবীরকে সে আগের মতো লাগছে। অন্য সময় হলে আনাসের সাথে টুকিটাকি দুষ্টুমি করত, কিন্তু আজকে তাকবীরকে একটু বেশি গম্ভীর দেখা যাচ্ছে। আনাসের প্রশ্নে তাকবীর কোনো ভনিতা ছাড়া সোজাসাপটা বলল, লন্ডনে বিজনেসটা ক্যান্সেল করতে হবে। আনাস অবাক হয়ে বলল, হোয়াট হোয়াট বাট ওয়াই? মিস্টার দীপ্ত চৌধুরী ঝামেলা করছে। আমাদের লন্ডনের অফিস ভেঙে সে শপিং সেন্টার করতে চায়। সে প্রথমে ক্যাশের অফার দিয়েছিল, কিন্তু আমি ইগনোর করি। আজকে সে মিটিং রুমে আমাকে ব্ল্যাকমেল করে আর তুমি তাকে ছেড়ে দিলে। দীপ্ত চৌধুরী লন্ডনের বাসিন্দা, সাথে অনেক ক্ষমতাবান, আর তার সাথে লড়াই করতে হলে কয়েক বছরের জন্য লন্ডনে থাকতে হবে, তবেই তাকে দমানো যাবে। বাট আই অ্যাম নট ইন্টারেস্টেড। তাহলে তোমার প্ল্যান কি? আই অ্যাম টায়ার্ড, সকালে কথা হবে। তাকবীর চলে গেলে আনাস পুনরায় সবার মাঝে ফিরে এলো। বক্সের গান এখনো বেজে চলছে। আশিক আলভিকে গান দিতে বলল। আলভি যেতে কয়েক সেকেন্ডের মাঝে বক্সে আরেকটা গান বেজে উঠল, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। গানটা আশিক মায়ের সামনে এসে মায়ের হাত ধরে টেনে নিয়ে এসে বক্সের সাথে সুর মেলাতে মেলাতে নাচতে লাগলো। আর মায়া গানের সাথে সাথে প্রশ্ন করতে লাগলো, আশিক যেন ঢাকা ছেঁড়ার কাঠি নাই। মায়া, মানে? আশিক, তোকে ছাড়া আমার হালটা যে তাই। মায়া, তারপর? আশিক,
ভাবুক যা খুশি সবাই, মায়া সবাই কি ভাববে, আশিক আজ ফাগুনি পূর্ণিমার রাতে। মায়া আশিক চল পলায়ে যাই। মায়া কোথায় যাব? এবার আনাস আয়রার সাথে ডান্স করতে করতে বলল, আরস, আরস না, এখানে আনাস হবে। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। আয়রা, আরে বাবা যাবোটা কোথায়? আনাস, দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে এই ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। আদিল, বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা। হানিয়া, আচ্ছা। আদিল, তখন থেকেই যেন আনমনা মন, আর উঠান লাগে শুধু বেকা। হানিয়া, নাচতে না জানলে উঠান বেকাই লাগে। আদিল, আমার উঠান লাগে শুধু বেকা, চল পালায়ে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। হাবিব, তোর আঁখি দুটি যেন মাতলা নদী, করেছে আমায় পাগল, তাই নাকি? সন্ধ্যা। রাফি, তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন আনচান আনচান করে মন। মীরা, বাব্বা এত প্রেম। রাফি, আমার আনচান আনচান করে মন গো, চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। আসলে গানটা আমারও ভালো লাগে। আহিন, আলভিন, উর্ফিয়া, নুরপ্রিয়া চারজন মিলে ডান্স করতে লাগলো পরের লাইনগুলোয়। কানে দেব দুল, নাকে নাক ছাবি, গলায় দিব সীতাহার, হাতে দিব চুড়ি, ভাবতে নাহি পারি আর দিব কি উপহার। আমি আর কি দিব উপহার গো, চল পালায়ে যাই। যাই হোক, এভাবে গানটা গাইতে গাইতে এই পর্বটা শেষ হয়ে যায়। আর কিছু দেয়নি লেখিকা আপু, দুঃখিত, আমি গান গাইতে পারি না, তোমাদের ছড়া শোনালাম, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ।